দেখাশোনার দিন নিজের সবথেকে অপছন্দের মানুষটাকে হবু-বর হিসাবে সামনে বসে থাকতে দেখে চোখ কপালে উঠল পল্লবীর। তার সামনে বসে আছে ডিপার্টমেন্ট তথা পুরো কলেজের সবথেকে গম্ভীর এবং বদরাগী শিক্ষক অভিষেক গাঙ্গুলি। অনার্স দ্বিতীয় বছরের ছাত্রী পল্লবী বাংলা সাহিত্য নিয়ে অনার্স করছে, বয়স 20 বছর। অভিষেককে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় পল্লবী। এক গর্ভবতী সবার দৃষ্টি এখন পল্লবীর দিকে, শুধু অভিষেকের দৃষ্টি ওর হাতে থাকা মোবাইলের দিকে। প্রসঙ্গত মামা বাড়িতে মানুষ হয়েছে পল্লবী। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে একমাত্র আশ্রয় পেয়েছিল মামার কাছে, তবে মামার চোখের মনি হলেও মামির চক্ষুশুল সে। পল্লবীকে উঠে দাঁড়াতে দেখে মামি ওর কাছে গেল। এর আগে ইচ্ছে করে 4টে সম্বন্ধ ভেঙেছ, এটাও যদি ভেঙে যায় তাহলে পড়াশোনা বন্ধ করে দেব তোমার। ভয়ে ভয়ে আবার চেয়ারে বসে পড়ল পল্লবী। পাত্রপক্ষ থেকে একজন বলে উঠল, কোনো সমস্যা মা? পল্লবী ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। এরপর পাত্রপক্ষে একে একে প্রশ্নার্থ জর্জরিত করলো ওকে। কোন ক্লাসে পড়ছো তুমি মা? বিএ সেকেন্ড ইয়ার। তুমি কি বিয়ের পরও পড়াশোনা কন্টিনিউ করতে চাও? পল্লবী কিছু বলার আগেই ওর মামি বলে উঠলেন, না না দাদা, বিয়ের পর আবার কিসের পড়াশোনা? তখনও সংসারটা মন দিয়ে করবে। না না, সমস্যা নেই, ও যদি পড়াশোনা করতে চাই করতেই পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই। এছাড়া আমার ছেলেও পড়াশোনাটাকে খুব গুরুত্ব দেয়। এতক্ষণে অভিষেক মুখ খুলে তাকালো। বড় দিদির জোরাজুরিতে মেয়ে দেখতে আসা ওর। বাড়ি থেকে রওনা দেওয়ার কয়েক মিনিট আগে জেনেছে যে তার দিদি তার পাত্রী হিসেবে ঠিক করেছে তারই স্টুডেন্ট পল্লবীকে। অভিষেক তাকালো দিদির দিকে। দিদি অনুরিমা বাইয়ের তাকানোতে পাত্তা না দিয়ে পল্লবীর মামার কাছে বলে বসল, কাকু, কিছু মনে না করলে আমার ভাই আর পল্লবী কি একান্তে কথা বলতে পারে? পল্লবীর মামা তন্ময়বাবু সায় দিলেন অনুরিমার কথায়। অতঃপর পল্লবী আর অভিষেককে ছাদে পাঠানো হলো কথাবার্তা বলার জন্য। ছাদে যেতে অভিষেক পল্লবীর দিকে তেড়ে গেল। তুই ইচ্ছে করে করেছিস না এগুলো? শোন, আমি তোকে বিয়ে করতে পারবো না। এক্ষুনি নিচে গিয়ে বিয়েটা ভাঙবি, নাহলে তোকে এখান থেকে তুলে আছাড় দেব। অভিষেক যে সব কিছুর জন্য তাকে ব্লেম করছে এটা শুনে রেগে গেল পল্লবী। কলেজের দুরন্ত মেয়েটা এতক্ষণে মামা মামির কথা ভেবে শান্ত হয়ে বসেছিল পাত্রপক্ষের সামনে, কিন্তু এই অপমানটাও হজম করতে পারল না। দেখুন, আমার নাও অত শখ নেই আপনার মতো বদরাগী মানুষকে বিয়ে করে নিজের কপাল পোড়ানোর। বাধ্য হয়ে বসতে হয়েছে। কথায় আছে না, হাতি পাকে পড়লে চামচিকাতেও লাথি মারে। আমার হয়েছে সেই হাল। আমি অত কথা শুনতে চাই না। আমি শুধু এটুকু বলতে এসেছি, তুই বিয়েটা ভাঙবি। আমি পারবো না। এই তো, এবার প্রমাণ হয়ে গেল তুই ইচ্ছে করে এসব করেছিস। মেয়ে জন্মালে বুঝতেন কত যন্ত্রণা তার উপর, আবার মামা বাড়ির আশ্রিতা মানে। এর আগে 4টে সম্বন্ধ ভেঙেছে, কিন্তু এবার মামি বলেই দিয়েছে এই বিয়েটা ভাঙলে আমার পড়াশোনা বন্ধ করে দেবে। অভিষেক ব্রু কুঁচকে তাকালো পল্লবীর দিকে। ও পল্লবীর মামিকে অবশ্য দেখে বুঝেছিল উনি একটু অন্য টাইপের মানুষ, কিন্তু ও যে নিজে বিয়েটা ভাঙবে তারও তো কোনো উপায় নেই। অভিষেককে চুপ করে থাকতে দেখে মনীষা বলল, আপনি নিজে গিয়ে কেন বলছেন না বিয়েটা ভাঙার কথা? পল্লবীর থেকে একটু সরে গিয়ে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালো অভিষেক। এর জন্য একটা যুক্তিযুক্ত কারণ জানতে চাইবে বাবা, তখন আমি কি বলবো? কেন বলবেন যে মেয়ে আপনার ছাত্রী, তার উপর পড়াশোনায় একেবারে ঢ্যাঁড়স, সারাদিন শুধু বন্ধুদের সাথে টোটো করে ঘুরে বেড়ায়। আমি যদি নিচে গিয়ে বলি তুই পড়াশোনায় ঢ্যাঁড়স, তাহলে তোর মামি এমনিই তোর পড়াশোনা বন্ধ করে দেবে। তাহলে কি বলা যায় বলুন তো? গালে হাত দিয়ে ভাবতে বসে পল্লবী। অভিষেকও মনের ভিতর তোলপাড় করে একটা কারণ খুঁজছে। হঠাৎই পল্লবী চেঁচিয়ে ওঠে, তাহলে আপনি নিচে গিয়ে বলবেন আপনার গার্লফ্রেন্ড আছে? এটা ক্যান্সেল। আমার বাড়ির সবাই জানে আমার গার্লফ্রেন্ড নেই। তাহলে এখন নিচে চল, যা হচ্ছে হোক। বাড়ি গিয়ে আমি দিদিভাই আর বাবাকে বুঝিয়ে বলবো। পল্লবী বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। তারপর দুজনে নেমে আসে ছাদ থেকে। তারপর অনুরিমা পল্লবীকে ঘরের ভিতরে পাঠিয়ে দেয়। তারপর বাবার সাথে কিছু আলোচনা করে। অভিষেকের বাবা অমিতেশবাবু পল্লবীর মামা তন্ময়বাবুর উদ্দেশ্যে বলেন, দাদা, আপনার বাগ্নিকে আমাদের পছন্দ হয়েছে। এবার আমার ছেলেকে আপনাদের পছন্দ থাকলে আমরা বিয়ের কথাবার্তা এগোতে পারি।
এ তো আমাদের পরম সৌভাগ্য দাদা, আপনার ছেলেকেও আমাদের পছন্দ হয়েছে। তাহলে সামনের কোনো দিন দেখে আমরা বিয়েটা দিয়ে দেই। লাখ কথা ছাড়া বিয়ে হয় না বেআই মশাই, আপনারা একদিন আমাদের বাড়ি আসুন, মেয়েকে কোথায় পাঠাচ্ছেন সেটা দেখে যান, সেদিনে না হয় বিয়ের তারিখ ফাইনাল করা যাবে। আচ্ছা দাদা, এবার তাহলে মিষ্টি মুখ করুন। কী গো পিয়ালির মা, খাবারগুলো সব আনো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। পিয়ালি হলো পল্লবীর মামার একমাত্র মেয়ে। মাধ্যমিক শেষ করে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে সে। পল্লবীর বিয়ের কথা শুনে লাফিয়ে পিয়ালি পল্লবীর কাছে যায়। দিদি, ওনারা তোকে পছন্দ করেছেন। মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গেল পল্লবীর। পড়াশোনা ভেদাভেদ না হলেও এত তাড়াতাড়ি বিয়ে করে সে নিজের জীবনটা নষ্ট করতে চায় না। এই মুহূর্তে ওর সব থেকে মনে পড়ছে ওর মা বাবার কথা। ওনারা বেঁচে থাকলে হয়তো ওকে এই দিন দেখতে হতো না। কিরে দিদি, কোথায় হারিয়ে গেলি? তোর বরটাকে কিন্তু হেভি দেখতে। আমি যদি তোর থেকে বড় হতাম তাহলে আমিই বিয়ে করে নিতাম। পল্লবী খুব জোরে গাঁটটা মারল পিয়ালির মাথায়। খুব বিয়ে করার শখ হয়েছে না? তারা মামিকে বলে ওনার সাথেই তোর বিয়ের ব্যবস্থা করছি। ইস, আমি তো মজা করছি। তোর বর তো আমার দ্বিগুণ বয়সীর। বুড়ো বর বিয়ে করতে যাব কোন দুঃখে? এই বারবার তোর বর করবি না তো পিয়া, আগে বর হোক তারপরে বলবি। দেখ না কয়েক ঘন্টার মধ্যেই খেলা ঘুরে যায় কিনা। তার মানে তুই আবার কিছু করেছিস? আগেরগুলোর মতো এনাকেও কি তুই ওদের ছায়ে গোলাপ মিশিয়েছিস নাকি? একটা রহস্যময় হাসি দিল পল্লবী, কারণ ও জানে অভিষেক যেভাবেই হোক বিয়েটা ভাঙবে। ওকে যে অভিষেক একদমই সহ্য করতে পারে না, তার সাথে সংসার করা তো দূর, পাশাপাশি বসার কথাও ভাবতে পারে না। আমাকে কিছুই করতে হবে না, যা করার উনিই করবেন। সময় গড়ায় সকাল গড়িয়ে দুপুর, আর তারপর আসে রাত। পল্লবী নিশ্চিত হয়ে মাথা দুলিয়ে দুলিয়ে চিপস খেতে ব্যস্ত। এমন সময় পিয়ালি ঘরে ঢোকে গান গাইতে গাইতে। লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে এই রাতে, ও মালা বদল হবে এই রাতে। চিপস খেতে খেতে মাথা তুলে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো পল্লবী পিয়ালিকে। আজকাল দেখছি তোর মুখে শুধুই বিয়ের গান। কিরে, মনে রং লেগেছে নাকি? বসন্ততে এসে যাবে, এবার তো মন শরীর সবেতেই রং লাগবে, কিন্তু এর মাঝেও যে একটা বিয়ের ফুল ফুটেছে। বিয়ে ছাড়া কি কোনো কথা নেই নাকি তোর? ওমা, এখনই তো বিয়ের কথা বলবো। পরশু আমাদের ইনভাইটেশন আছে, আর সেদিনই তোর আর জিজুর বিয়ের ডেট ফাইনাল হবে। চিপসটা মুখে ভরতে গিয়েও থেমে গেল পল্লবী। তার ভাবনার পুরোপুরি উল্টো জিনিস হচ্ছে। তাহলে কি অভিষেক বিয়েটা ভাঙতে পারেনি? না, কথা বলতেই হবে অভিষেকের সাথে ওর। কিন্তু ফোন নম্বর তো নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেও কোনটা অভিষেকের নম্বর ও জানেন। বোন, আমার একটা কাজ করতে পারবি? বলে ফেলুন। ওনার নাম্বার জোগাড় করতে পারবি মামার কাছ থেকে? তোর বর তো তোরই টিচার, নম্বর নেই তোর কাছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, কিন্তু ওনার নম্বর কোনটা জানি না আমি। অনেক ভেবেচিন্তে একটা উপায় বের করতে পারলো পিয়ালি। শোন, গ্রুপের অ্যাডমিন প্যানেলের যতগুলো নম্বর আছে সবাইকে ফোন করে অভিষেক গাঙ্গুলির খোঁজ করি, ঠিক পেয়ে যাব জিজুকে। এই না, একবার বুঝতে পারলে আমাকে টিসি দৌড়িয়ে দেবে কলেজ থেকে। আরে ভাই, নতুন ফোন কিনে এইটুকু যদি না করতে পারি তাহলে ফোনের মান থাকবে? নে চটপট আমার নম্বর থেকে লাগাতো। পিয়ালি নিজের ফোন থেকে প্রথম জনকে ফোন করতে ওপাশ থেকে একটা মহিলা কর্কশ কণ্ঠে হ্যালো বলতে পল্লবী বুঝে গেল উনিকে। ফোনটা কাট পিয়া, এটা আমাদের কটমটি মেয়ে। পিয়ালি ক্যাবলার মতো তাকিয়ে রইল পল্লবীর দিকে। কটকটি? এটা আবার কেমন নাম? আরে ওর নাম কঙ্কাবতী। ওনার খিটখিটে মেজাজের স্বভাবে সবার কাছে কটকটি ম্যাম নামেই পরিচিত। নে পরের নম্বরটাই লাগা। পিয়ালি আবারও ফোন লাগলো অন্য নম্বরে। এবার একটা পুরুষ কণ্ঠ শুনে পল্লবীর মুখে হাসি ফুটল। হ্যালো, আপনার নাম কি? আপনারা ফোন করেছেন, আপনারা নিশ্চয়ই আমার নাম জেনে ফোন করেছেন। আর যদি ফ্যাং কল হয় তাহলে এক্ষুনি কাটুন ফোন। পল্লবী ভয়ে ভয়ে ফোনটা কেটে দিল। এইভাবে আরও 4 জনের কাছ থেকে একটু কথা শুনে 7ম জনকে ফোন লাগায় ওরা। প্রত্যেকজনের সাথে আলাদা আলাদা টপিকে কথা বলেছে পল্লবী। এবারেও একটা আলাদা টপিকে কথা শুরু করলো। হ্যালো শ্বশুরমশাই,
তোর শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছেন, আমি তোর বর বলছি। এমন ধরা কথা শুনে ফোনটা চট করে কান থেকে নামায় পল্লবী। কথা বলার ধরন শুনে বুঝেছে ওরা ওদের লক্ষ্যে ফসে গেছে। আবারও ফোনটা কানে তুলে ফোনের উপাস থেকে বলে ওঠে, ফাজলামো হচ্ছে? রাত দুপুরে ফোন করে এসব কী শুরু করেছিস? কালকে ক্লাস টেস্ট আছে, তোদের গ্যাংয়ের একটাকেও ছাড়ব না আমি। আমি আপনার সঙ্গে পড়াশোনার বিষয়ে জানার জন্যও ফোন করিনি, আর না করেছি প্রেম আলাপ করতে। আমার আপনার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা ছিল স্যার। ক্লাসে তো আমি বলেছিলাম কারোর কোনো প্রয়োজন হলে রাত 9টার মধ্যে ফোন করবি। এখন কটা বাজে? 11:30। রাখ এখন, কাল সকালে ফোন করবি। বিরক্ত হলো পল্লবী। ও কি পড়াশোনার বিষয়ে ফোন করেছে, নাকি ও তো বিয়ের ব্যাপারে কথা বলতে ফোন করেছে? অভিষেক সহজে শোনার পাত্র না, তাই পল্লবী আর কিছু বলতে দিল না অভিষেককে। বিয়েতে রাজি হয়েছেন কেন আপনি স্যার? এই বিষয়ে আমি তোর সাথে কথা বলতে রাজি নই। আমার সাথে কথা বলতে রাজি নন মানে? বিয়েটা আমার সাথে হচ্ছে, আমার মতামতের কোনো দাম নেই? তাহলে তোর মতামতটা তোর মামা মামিকে জানায়। আমার সিদ্ধান্ত আমি বাবা এবং তোর মামাকে জানিয়েছি। এবার তুই বিয়ে করতে না চাইলে তোর মামাকে বল, আমাকে না। রেগে যায় পল্লবী, নাকের ডগা লাল হয়ে ওঠে মুহূর্তে। আপনি না বললেন বাড়ি ফিরে বিয়েটা ভাঙবেন? তাহলে রাজি হয়েছেন কেন? সেই কৈফিয়ত আমি তোকে দিতে রাজি নই। ফোনটা রাখ। পল্লবীর কথা শোনার আগে ফোনটা কেটে দিল অভিষেক। রাগে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়, আর ডুব দিল কিছুক্ষণ আগের ঘটনায়। ফ্ল্যাশব্যাক। রান্না করছে অনুরিমা, আর অভিষেক সোফায় বসে পরের দিনের ক্লাস টেস্টের প্রশ্ন সেট করছে ল্যাপটপে। সেই মুহূর্তে কলিং বেল ভেজে উঠলে অনুরিমার 15 বছরের ছেলে অমিত গিয়ে দরজাটা খোলে। দুজন লোক অমিতেশ বাবুকে ধরে ধরে নিয়ে আসছেন। এই দৃশ্য দেখে অভিষেক অনুরিমা দুজনেই ছুটল দরজার দিকে। কি হয়েছে বাবা? আপনারা ওইভাবে ওনাকে ধরে ধরে আনছেন কেন? বাজারের মোড় মাথায় বুকের যন্ত্রণায় ছটফট করছিলেন উনি, তাই আমরা ওনাকে দূরে ভাড়ি নিয়ে আসলাম। অনুরিমা আর অভিষেক দুজনে ধরলো ওদের বাবাকে। ওই দুজন লোককে ধন্যবাদ দিল, তারপর ওরা চলে গেল। কিছুক্ষণের মধ্যে ওদের ফ্যামিলি ডক্টর এসে চেক আপ করলেন অমিতেশ বাবুকে। কি বুঝছেন ডাক্তারবাবু? বিষয়টা সিরিয়াস। ওনার হার্ট প্রবলেম দেখা দিয়েছে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি, তাই ওনাকে কোনো চিন্তা করতে দেবেন না। ওনার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করবে উনি যা বলবেন সব শুনবে। অভিষেক ডাক্তারের ফিজ দিয়ে ডাক্তারকে গেট অব্দি ছেড়ে দিয়ে এসে বাবার পাশে বসে। তোমাকে না বারবার বলেছি এই সন্ধেবেলা বাজার যাবে না? কেন কথা শোনো না আমার? তুই রাখতো তোর কথা। সন্ধেবেলা হাঁটতে বেরিয়ে বাজার যাওয়াটা আমার ছোটবেলার নেশা। তোকে যেতে বললে তো যাবি না আমার সঙ্গে। এবার তোর বিয়ে হলে বৌমা চলে আসবে, তখন বৌমা আর শ্বশুর মিলে হাঁটতে বেরোবো একসঙ্গে। বৌমা? হ্যাঁ রে, যাই বলিস আর তাই বলিস, আমার কিন্তু পল্লবী মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। আমি তো ঠিক করেই নিয়েছি ওকে আমার বৌমা করে আনবো। এর মধ্যে তুমি ঠিকও করে নিলে বাবা। কিন্তু আর কোনো কিন্তু নয়, জানিস বাবা, ওর মধ্যে আমি তোর মায়ের সাহেব দেখেছি। ওই কিন্তু হবে তোর যোগ্য বউ। কয়েক ঘন্টার আলাপে তুমি মায়ের ছায়াও দেখে ফেললে? কয়েক ঘন্টা কে বললো? আমি ওকে ফলো করছি গত 3 মাস ধরে। ওর ব্যাপারে সব জেনেই না বিয়ের প্রস্তাব পাঠিয়েছি ওর মামার কাছে। কি বলো কি, 3 মাস? যখন বুঝলাম মেয়েটা একদম ঠিকঠাক আছে, তখনই তোর দিদিকে বললাম। তোর দিদিও সব জানে। তার মানে তুমি এই বিয়েটা ভেবে ধরিয়ে নিয়েছ? হ্যাঁ, আমি আর কদিন আছি বল? বৌমা এলে আমি নিশ্চিন্তে যেতে পারবো পরপারে। তুই বিয়েতে রাজি তো বাবা? আবার তুমি এসব শুরু করেছ? তুই বিয়েতে রাজি নাকি বল, তাহলে ওর মামাকে ফোন করে পরশুই নিমন্ত্রণ করবো আমাদের বাড়ি আসার জন্য। রাজি। ভাবনা থেকে বাস্তবে ফিরে আসে অভিষেক। এ পৃথিবীতে ওর বাবা আর দিদি ছাড়া কেউ নেই। যে বাবা কোনোদিন ছেলের কাছে কোনো আবদার করেনি, সে আজ আবদার করেছে, সেটা হোক না অপছন্দের পাত্রীকে বিয়ে। বাবার শখ পূরণ করতে সব করতে পারে অভিষেক। ফোনের অ্যালার্ম বাজতে দৌড় পড়িয়ে বিছানায় উঠে বসলো পল্লবী। চোখ রগড়ে ফোনের অ্যালার্মটা বন্ধ করে ফোনটা চার্জে বসালো। আজ ক্লাস টেস্ট আছে,
আগে একদিনও বই নিয়ে বসেনিও। অন্তত ক্লাসে সবার সামনে অপমানিত হওয়ার থেকে কিছুটা হলেও পড়া উচিত ওর। বইটা নিয়ে স্টাডিতে বসলো। এই দিদি, লাইট বন্ধ কর, আমার ঘুম ভেঙে যাচ্ছে। বিছানায় ঘুমরত ফিয়ালির দিকে তাকালো পল্লবী। মেয়েটা বড্ড ঘুম কাতুরে। মাধ্যমিক পরীক্ষার পর থেকে যেন সেটা আরও বেড়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন 6:30 বাজে। সূর্যের আলো ভালোভাবেই ফুটে গেছে, তাই লাইটটা বন্ধ করে বইটা নিয়ে গিয়ে বারান্দায় বসলো পল্লবী। 9টা থেকে টিউশন আছে আর 11:30 থেকে কলেজ। একেবারে টিউশন করে কলেজ চলে যাবে, একটু পরে বেরিয়ে পড়বে, তাই যতক্ষণ পড়া যায় পড়ে ফেলা ভালো। আজ একবার স্যারের সাথে কথা বলতেই হবে। প্রায় 70 জন স্টুডেন্ট বাংলা বিভাগে, তার মধ্যে 25টা মেয়ে আর বাকি সব ছেলে। ক্লাসে প্রশ্নপত্র নিয়ে প্রবেশ করলো অভিষেক গাঙ্গুলি। 40 জনের বেশি স্টুডেন্ট নেই। চারদিকে চোখ বুলিয়ে পল্লবীদের লেডিস গ্যাংকে দেখতে পেল না। সেটা দেখে আরও বিরক্ত হলো। মনে মনে আওড়ালো, এরকম ফাঁকিবাজ একটা স্টুডেন্ট হবে কি না অভিষেক গাঙ্গুলির বউ। আমার মান সম্মান সব খেয়েই ছাড়বে এই মেয়েটা। ছাড়া আসবো। দরজার দিকে তাকালো অভিষেক। দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে পল্লবী। পিছনে আরও 3টে মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে। ঘড়ির দিকে তাকালো অভিষেক। অলরেডি 10 মিনিটস লেট। কোথায় আড্ডা দিচ্ছিলিস তোরা? টিউশন স্যার, ছুটি দিতে দেরি করেছেন। তার উপর অটোও পায়নি, ছুটি আসতে গিয়ে দেরি হয়ে গেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অভিষেক পল্লবীর দিকে। আয়। পল্লবী সহ ওর বন্ধুরা ক্লাসে ঢুকে একটা বেঞ্চে বসে পড়ল। অভিষেক সেটা দেখে একটা রহস্যময় হাসি দিল। এই তোরা একসাথে বসবি না? ঋত্বিকা, তুই গিয়ে শেষের আগের বেঞ্চটায় বস। পায়েল, তুই রাহুলের পাশে বস। সামিয়া, তুই দীপার পাশে। আর বিকাশ, তুই শান্তনুর পাশে গিয়ে বস। অভিষেকের পরামর্শে সবাই করুণ মুখ করে যে যার সিটে গিয়ে বসে পড়ল। শুধু বসে রইল পল্লবী। ও উঠে দাঁড়ালো। স্যার, আমি কোথায় বসবো? তুই ওখানেই বস। দুঃখী দুঃখী মুখ করে বসে পড়ল পল্লবী। ব্যাগ থেকে প্রয়োজনীয় সব জিনিস বের করে ব্যাগটা ফাঁকা করে একটা বেঞ্চে গিয়ে রেখে আসলো। অভিষেক কয়েকজন ডিস্ট্রিবিউট করার সময় আর চোখে তাকালো পল্লবীর দিকে। চিন্তিত মুখে বসে আছে। অভিষেককে দেখে খুব নিম্নস্বরে বলল, এটা আপনার চালাকি না আমাকে ফাঁদে ফেলার? দমকে উঠল অভিষেক। টিচারের সঙ্গে কীভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? বেয়াদব মেয়ে, চুপচাপ পরীক্ষা দে। আর মনে রাখিস, 25-এর মধ্যে যে 20 কম পাবে তাকে ক্লাসের বাইরে বের করে দেওয়া হবে। অভিষেক ওর কাছ থেকে চলে গেল। অভিষেকের অলক্ষ্যে ওকে বেঞ্চি কাটে পল্লবী। এই লোককে আমি কোনোদিনও বিয়ে করব না। পরীক্ষার খাতা জমা দেওয়ার সময় হয়ে গেছে। টাইম দেখে সবাইকে লেখা থামাতে বলল অভিষেক। তারপর একে একে সবার খাতা নিল। পল্লবী বেজার মুখ করে খাতা জমা দিল। খুব ভালো স্টুডেন্ট না হওয়ায় জোর করে 18 নম্বরের মতো উত্তর দিয়েছ। সেটা অভিষেকের ধার্য নম্বরের থেকে 2 কম। ওই 18 নম্বরের মধ্যেও আবার কিছু কিছু বানিয়ে লেখা। এই নিয়ে চিন্তিত হয়ে পড়ে পল্লবী। অভিষেক খাতা জমা নিয়ে গিয়ে আবার চেয়ারে বসে। কালকে খাতাগুলো পেয়ে যাবে সবাই। আর যদি কেউ মনে করো শাস্তির ভয়ে কাল কলেজ আসবে না, তাহলে যতদিন পর আসবে শাস্তিটা সেই হারে গুণ হবে। অভিষেকের ক্লাস শেষের বেল পড়ে। খাতাগুলো হাতে নিয়ে একবার আর চোখে পল্লবীর দিকে তাকিয়ে বেরিয়ে যায় ক্লাস থেকে। এরপরে ক্লাস আরও আধা ঘন্টা পর। ঋতিকা, পায়েল, সামিয়া, বিকাশ আর পল্লবী ওদের গ্যাংয়ে 5 জনকে নিয়ে। এই লেডি গ্যাংয়ের মাঝে বিকাশ থাকায় ওকে বাকি সবাই খুব লেকফুল করে, কিন্তু বিকাশ ওইসবে মাথা ঘামায় না, কারণ নিজের বিপদে ওই 4 জনকেই পাশে পায় শুধু। অভিষেক বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বেরিয়ে গেল ওরা 5 জন। ডিপার্টমেন্ট থেকে খানিকটা দূরে একটা বেঞ্চিতে বসলো সবাই। এই ফলে তোর মুখ বার কেন? নিঃশব্দে ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে মুখে কিছু বলল পল্লবী, যেটা কেউ বুঝতে পারল না। ঋতিকা বলে উঠল, তুই আবার ওই অভিষেক স্যারকে গালিগালাজ করছিস তো? তোর ক্রাশকে কি দুনু দিয়ে পুজো করব? দেখলি তো কেমন আমাদেরকে আলাদা করে দিলেন। আবার বলেছি 20 কম পেলে শাস্তি দেবেন। আচ্ছা তোরাই বল, আমরা তো বড় হয়েছি, একে তো তুই তোকারি করে তার উপর শাস্তি দেবে বলছেন। আমরা কি অজ্ঞানীর বাচ্চা? রাগে গজগজ করতে করতে একদম কথাগুলো বলে থামল পল্লবী। বিকাশ কান থেকে হাত সরিয়ে বলে উঠল, স্যার তো সবার সাথে বন্ধুর মতো মেশেন, তাই হয়তো তুই করে ডাকেন আমাদের। এই বিস্কুট স্যারের হয়ে একদম
সালিশি দিবি না। আমাদের 5 জনের সাথে কবে বন্ধুর মতো মিশলো রে? সারাক্ষণ শুধু গরম দেখায় আমাদের। মিশন তো শুধু টপারদের সাথে। যারা পড়াশোনা করে স্যার তাদের ভগবান, আর যারা করে না তাদের জম। ঠিকই বলেছিস, একেবারে জমের মতোই ব্যবহার। জম যেমন কাকে কোন সুযোগে নরকে নিয়ে যাবে খোঁজে, স্যার তেমন কথা শোনানোর সুযোগ খোঁজে। ফাইল রীতিকা সামিরা সশব্দে হেসে উঠল। সেটা দেখে আরও রেগে গেল পল্লবী। আমি হাসার মতো কি বললাম? আজ মনে হয় তুই স্যারের উপর একটু বেশিই রেগে আছিস। কিন্তু স্যার তো আজ তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তোরা জানিস স্যার কাল দেখাশোনার কথাটা বলতে গিয়েও থেমে গেল পল্লবী। এটা ওর গ্যাং জানা মানে পুরা ডিপার্টমেন্ট জানা। সেটা ওর আর অভিষেক দুজনের জন্যই ভালো হবে না। তাই চুপ করে গেল। কিরে থেমে গেলি কেন? কাল কি হয়েছে বল? কিছু না, চল ডিপার্টমেন্টে। এখন লেডিস ফিঙ্গারের ক্লাস আছে। এই হুতুম পেশার ক্লাস করে মুডটা অফ হয়ে গেছে। লেডিস ফিঙ্গারের ক্লাস করলে যদি মুডটা ভালো হয়, চল। পল্লবী উঠতে যাবে এমন সময় একটা অচেনা নম্বর বেশি ওঠে ওর ফোনে। বন্ধুদের উদ্দেশ্যে তাই বলে, তোরা যা, আমি আসছি। পল্লবীর বন্ধুরা চলে গেলে ও ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে একটা পুরুষ কণ্ঠ বলে ওঠে, আমি তোর হবু শ্বশুরমশাই। বোমা, তুমি কলেজে আসো? তাহলে অবিকে একবার ফোনটা দেবে? সকাল থেকে ওকে ফোন করছি, ফোন লাগছে না। পল্লবী সোজা হয়ে দাঁড়ালো। অভিষেকের বাবা এখন থেকে ওকে বোমা বলে ডাকছে দেখে চরমভাবে বিস্মিত সে। ওনাকে কি বলে সম্বোধন করা উচিত সেটা ভেবে উঠতে পারে না ও। হ্যালো, শুনতে পাচ্ছ? আসলে আমি এখন স্যারকে কিভাবে ফোনটা দেব? স্যার তো এখন অফিস রুমে আছেন। খুব দরকার ছিল মা, তুমি একটু দেখো না চেষ্টা করে। আসলে ওর ভাগ্নের শরীরটা একটু খারাপ করেছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ফোনটা কেটে পল্লবী ডিপার্টমেন্টে যায়। অফিস রুমে বারবার উকিঝুঁকি মারতে থাকেও, কিন্তু কোনোভাবে কীভাবে ঢুকবে, কী বলবে কিছুই খুঁজে পায় না। হঠাৎ করেই একটা ম্যাডামের চোখে পড়ে যায় ও। কী হলো, তুমি ওখানে উঁকি মারছো কেন? কিছু বলবে? বুক কেঁপে উঠল পল্লবীর। ইতিমধ্যে সবার দৃষ্টি এখন ওর দিকে। অভিষেকও তাকিয়ে আছে ওর দিকে। আসলে আসলে অভিষেক স্যারের সাথে কিছু কথা ছিল। অভিষেক ভ্রু কুঁচকায়। মনে মনে ভাবে, এই মেয়েটা ওকে ফাঁসিয়েই ছাড়বে। চেয়ারে বসে উত্তর দেয়, ও আয় ভিতরে আয়। পল্লবীর সব টিচারের সামনে এই কথাটা বললে সবারই কৌতূহল হবে। সেটাও চায় না। যেখানে বিয়েটাও ভাঙবে সেখানে এই মিথ্যে সম্পর্ক কাউকে জানাতে চায় না ও। শুধু বিপদে পড়ে এসেছে। আপনি আপনি আসুন না। অভিষেক চেয়ার ছেড়ে উঠল, তারপর বেরিয়ে এলো অফিস রুম থেকে। একটু সাইডে নিয়ে গেল পল্লবীকে। দেখ, কলেজের বাইরে তুই আমার হবি স্ত্রী হতে পারিস, কিন্তু কলেজের মধ্যে তুই শুধুই আমার স্টুডেন্ট। আশা করি নেক্সট টাইম এটা মনে থাকবে তোর। আপনি শুধু আমাকে কথা শোনানোর সুযোগ খোঁজেন, তাই না? আমি কি বলতে এসেছি সেটা না শুনে এতগুলো কথা শুনিয়ে দিলেন। আর শুনুন, আমি আপনার স্ত্রী হতেও চাই না। কি বলতে এসেছিস? আপনার বাবা ফোন করেছিলেন আমাকে, আপনাকে ফোনে পাননি তাই। আপনার ভাগ্নের একটু শরীর খারাপ, সেটাই আপনাকে জানাতে বললেন। আমি সেজন্যই এসেছিলাম, আর আপনি অকারণে। ঠিক আছে, যা ক্লাসে। পল্লবী অভিষেকের কাছ থেকে যেতে যাবে এমন সময় অভিষেক সামনে এসে দাঁড়ায় পল্লবীর। কিছু বলবেন? অভিষেক আশপাশটা তাকালো। জনহীন দেখে সে বলতে শুরু করলো, দেখ, বিয়েটা যখন করতেই হবে, কোনো উপায় নেই আর, তখন বিয়েটা মেনে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের। তবে কলেজে যেন কেউ না জানে আমাদের মধ্যে সম্পর্কটা, কারণ আমি সবাইকে টিচার স্টুডেন্ট সম্পর্কের গুরুত্ব বোঝাই। স্নেহের সম্পর্ক, এটা ভালোবাসার না। এই কারণে আমি সবাইকে তুই বলেই সম্বোধন করি। সেখানে আমি টিচার হয়ে স্টুডেন্টকে বিয়ে করছি, এটা আমার পক্ষে অপমানজনক। তাই আমি চাই না কেউ বিষয়টা জানুক। মনে থাকবে? বিয়েটা ভাঙার কি কোনো উপায় নেই স্যার? আমার তরফ থেকে নেই। তুই চাইলে ভাঙতেই পারিস। আমাকে বেশি রাগাবি না প্রিয়া, তাহলে ওই অভিষেক স্যারের সাথে তোর বিয়ে দিয়ে দেব। হাতে থাকা জামাটা পল্লবীর মুখে ছুঁড়ে মারল পিয়ালি। কাল সবাই অভিষেকদের বাড়ি যাবে বিয়ের ফাইনাল কথা বলতে, তাই পিয়ালি জামা চুজ করে নেওয়ার জন্য পল্লবীকে অনেকক্ষণ ধরে তোষামত করছিল। পল্লবীর কাছে এমন কিছুরই বিরক্ত লাগছে। পিয়ালি এসে পল্লবীর কাছে বসলো। কি হয়েছে রে তোর? কলেজ থেকে এসে চুপচাপ বসে আছিস কেন? তো কি করব, নাচবো। ও বুঝেছে, জিজু বিয়েটা ভাঙেনি বলে তোর রাগ হচ্ছে খুব।
তুই কি বিয়েটা করতে চাস না? মা বাবাকে বলবো আমি? পল্লবী করুণ চোখে তাকালো পিয়ালির দিকে। মামা এই বিয়ে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছে রে। জনে জনে গিয়ে বলছে আমার ভাগ্নির বিয়ে, সে মামাকে আমি কিভাবে কষ্ট দিই বলতো? অত কিছু ভাবিস না দিদি, এখন টিচার স্টুডেন্টের মধ্যে বিয়ে তো হামেশাই হচ্ছে, তারা সুখের সংসারও করছে, তোদের ক্ষেত্রে সব ঠিকঠাক হবে, দেখবি নি একটা সুখের সংসার হবে তোর। ওনাকে তো আমি কোনো দিন ওই চোখে দেখিনি, সেখানে স্বামী স্ত্রী কীভাবে এক ছাদের তলায় থাকবো আমরা? না পারবো আমি ওনাকে ভালোবাসতে, আর না পারবেন উনি। এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ আছে? সেটা সময় বলবে দিদি। একদিন তুই নিজে আমাকে বলবি জিজুকে বিয়ে করাটা তোর জীবনের সব থেকে সঠিক একটা সিদ্ধান্ত। প্রথম দিকটা না মানলেও দিন শেষে তোরাই হবি সেরা জুটি। কালকে আমাকেও যেতে হবে ওদের বাড়ি। না, মা বললে বিয়ের আগে মেয়েদের শ্বশুরবাড়ি যেতে নেই। তুই তো কলেজ যাবি, আমরা সন্ধ্যার মধ্যেই ফিরে আসব। হঠাৎ কিছু একটা ভেবে লাফিয়ে উঠল পল্লবী। পিয়ালি ব্রু কুঁচকে তাকালো পল্লবীর দিকে। কি হলো? অভিষেক স্যার বলেছিলেন কাল ক্লাস টেস্টের খাতা দেবে, কিন্তু কাল তো তোরা ওনাদের বাড়ি যাবে। তার মানে উনি কলেজ যাবেন না, আর আমাকেও শাস্তি পেতে হবে না। কি বলিস কি দিদি? যে তার হবু বউকে শাস্তি দেবে বলেছে? করুণ মুখ করে কপালে হাত দিয়ে পিয়ালির দিকে তাকালো পল্লবী। এজন্যই তো চাইছি না টিচারকে বিয়ে করতে, ফুরিয়ে জীবন বরবাদ করে দেবেন। খুব জোরে শব্দ করে বেজে উঠল পল্লবীর ফোনটা। পিয়ালির পাশে ফোনটা থাকায় ও ফোনটা দেখল। নে, নাম করতে করতেই জিজুর ফোন এসে গেছে। দিদিভাই আর বাবা চাইছেন কাল তুই আমাদের বাড়ি আসিস। কথাটা বলি ফোঁস করে একটা শ্বাস ছাড়ল অভিষেক। দিদিভাইয়ের কথা ফেলতে পারে না ও। অনুরিমাই তো অভিষেকের পালনকারিণী। ওকে জন্ম দিয়েই ওর মা মারা গিয়েছিলেন। অনুরিমা আর অনুরূপ তখন 10 বছরের। এই দুই যমজ দাদা দিদি তখন কোলে পিঠে করে মানুষ করেছে অভিষেককে। অনুরূপ স্ত্রীর সন্তান নিয়ে এখন কাজের সূত্রে বাইরে। অভিষেকের কথার পরিপ্রেক্ষিতে কি বলা উচিত সেটা ভেবে উঠতে পারে না পল্লবী। এমনি সময় হলে ও অনেক কথাই শোনাতো অভিষেককে, কিন্তু বিয়ের প্রসঙ্গ ওঠার পর থেকে অভিষেককে এড়িয়ে চলছে সে। মানে আমি কাল কাল আপনি আপনাদের কথাটা শেষ করতে দেয় না পল্লবীকে অভিষেক। এভাবে আটকে কথা বলতে থাকলেও পুরো রাত কাটিয়ে দেবে একটা বাক্য সম্পূর্ণ করতে। বাংলার স্টুডেন্ট হয়ে বাংলা বলতে এত সমস্যা তোর? আমাদের ডিপার্টমেন্টের নাম ডুবাবি তুই? শুনুন স্যার, আপনি আমাকে এভাবে সবসময় অপমান করতে পারেন না। আমি অতটাও খারাপ স্টুডেন্ট নই, কিন্তু ভালো স্টুডেন্টও তো নস তুই। তোর খাতা আমি দেখেছি, শাস্তিটা তোলা রইল। কাল তুই এখানে আসবি, তাই পরশুর জন্য শাস্তিটা তোর তোলা থাকবে। আমি যাব না আপনাদের বাড়ি। তাহলে কলেজ চল। না। অভিষেক মনে মনে হাসলো। বেশ ভালোই জব্দ করতে পেরেছে ও পল্লবীকে। চুপচাপ চলে আসবে। আমার দিদিভাই আমাকে বলেছে যেন তোকে রাজি করায় আসার জন্য, তাই তোকে আসতেই হবে। এভাবে ভয় দেখিয়ে কে রাজি করায় স্যার? আমার থেকে এর থেকে বেশি কিছু আশাও করিস না। তুই আমাকে ভালো করেই চিনিস, আমি কেমন সেটাও জানিস। তাই যা করবি ভেবে করবি। ভুলে যাবি না তোর কাজের সাথে আমার সম্মান জড়িয়ে আছে। এখনও আমাদের মধ্যে অফিসিয়ালি কোনো সম্পর্ক তৈরি হয়নি স্যার। আমি এখন আপনার স্টুডেন্ট। আমার জানা মতে বিয়েটা এই মাসেই হবে। দিদিভাই সামনের মাসে চলে যাচ্ছে, আর দাদাভাইও এই মাস ছাড়া ছুটি পাবে না। এবার তুই যদি চাস বিয়েটা ভাঙতে পারিস। প্রতিশোধ নিচ্ছেন তো আমার সাথে? আপনি ভালো করেই জানেন এই বিয়েটা আমি ভাঙতে পারবো না, তবে সময় একদিন আমারও আসবে। অভিষেক ব্রু কুঁচকে তাকালো। এখন বিয়েটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তবে প্রতিশোধ হিসেবে একটা মেয়েকে বিয়ে করবে এমন মানুষও নয় সে। হুমকি দিচ্ছিস আমাকে? পল্লবী ভীত হলো, কারণ যতই হুমড়িতুমড়ি করুক না কেন অভিষেককে হুমকি দেওয়ার সাহস ওর নেই। একটু হলেও ভয় করে সে অভিষেককে। না স্যার, আপনাকে হুমকি দেওয়ার সাহস আমার আছে নাকি? গুড, কাল চলে আসিস। কোনো কিছু না বলে ফোনটা হুট করে কেটে দিল অভিষেক। পল্লবী অবাক হলো। ফোনটা কান থেকে নামিয়ে ভিড় করে কিছু একটা বলল অভিষেকের উদ্দেশ্যে। দিদি দেখ, কাল তুই এই শাড়িটা পরে যাবে। পল্লবী তাকালো পিয়ালির হাতে থাকা শাড়িটার দিকে। চরমভাবে অবাক হলো সে। এটা তো তোর ফেভারিট শাড়ি, কাউকে হাত পর্যন্ত লাগাতে দিস না, আজ কি হলো হঠাৎ?
তোরা আমাকে পড়তে বলছিস? পিয়ালি হেসে বলল পল্লবীর পাশে, তুই তো শাড়ি পরিস না, সেই জন্য তোর আলমারিতে জামা ছাড়া কিছুই নেই। আর মায়ের শাড়ি মানে সেই পুরনো যুগের শাড়ি, তাই তুই আমার এই শাড়িটাই পরবি। তাই বলে তোর প্রিয় শাড়িটা আমাকে দিয়ে দিবি? প্রয়োজন হলে আমি জামা পরে যাব, প্রবলেম তো নেই। প্রথমত তোর বিয়ের পর এরকম শাড়ি জিজু আমাকে অনেক কিনে দিবে। আর দ্বিতীয়ত প্রথমবার শ্বশুরবাড়ি যাবি, জামা পরে গেলে হয়? পল্লবী মৃদু হেসে পিয়ালির গালে হাত রাখল। মেয়েটা বড্ড উৎসাহী এই বিয়েটা নিয়ে। দরজায় কলিং বেল বাজতে দরজাটা খুলে দিল অভিষেক। পল্লবীর মামা তন্ময়বাবু আর মামিমা দোলন দেবীকে দেখে অভিষেক ভ্রু কুঁচকে এদিক ওদিক তাকালো। তন্ময়বাবু বুঝতে পারলেন অভিষেকের মনের প্রশ্ন। পলি আর পিয়া বাইরে আছে। ধরা পড়ে গিয়ে একটা শুকনো ডুব দিল অভিষেক। কথা ঘুরালো সে, আসুন আপনারা ভিতরে। তন্ময়বাবু মিষ্টির হাঁড়িটা নিয়ে ভিতরে ঢুকলেন। পিছন পিছন ঢুকলেন দোলন দেবী। তোমার বাবা আর দিদিকে দেখছি না তো। দিদি কিচেনে, আর বাবা বাবা ও এদিক ওদিক তাকিয়ে অমিতেশ বাবুকে দেখতে পেল না অভিষেক। তবে অনুরুমে এলো রান্নাঘর থেকে জল মিষ্টি নিয়ে। বাবা আর তো জামাইবাবু একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। কাকু কাকিমা আপনারা বসুন, বাবা এক্ষুনি চলে আসবেন। তন্ময়বাবু আর দোলন দেবী বসলেন সোফায়। পল্লবী আসেনি? ওরা বাইরে আছে, কি একটা কাজ আছে বলল। পল্লবী মনে হয় লজ্জা পাচ্ছে। ভাই যা নিয়ে আয় ওদের। আমি? ও তোকেই চেনে, আমি গেলে অস্বস্তিতে পড়বে, তাই তুই যা। বাধ্য হয়ে অভিষেক বেরোলো বাড়ি থেকে। পল্লবীর শাড়ি সামলাতে পারে না। গাড়ি থেকে নেমে শাড়ির কুচি এলোমেলো হয়ে গেছে ওর। পিয়ালি সেটাই ঠিক করছে বসে বসে। সেই মুহূর্তে অভিষেক এলো। কি হচ্ছে এখানে? পল্লবী আর পিয়ালি তাকালো অভিষেকের দিকে। পল্লবী ভেবেছিল অভিষেক হয়তো কলেজে যাবে, কিন্তু ও যে বাড়িতেই থাকবে এটা জানতো না। পিয়ালি অভিষেককে দেখেই উঠে দাঁড়ালো। দিদি শাড়ি সামলাতে পারে না, কুচিটা খুলে গিয়েছিল, তাই ওটাই ঠিক করে দিচ্ছিলাম। পিয়ালির সোজাসুজি উত্তর শুনে হালকা কাশল অভিষেক। পল্লবী সে তোর লজ্জায় উল্টো দিকে ঘুরে পড়েছে। অভিষেক তাকালো পল্লবীর দিকে। তোমার দিদিকে বলো এটা কুচি ঠিক করার জায়গা নয়, বাড়ির ভিতরে গিয়ে যা করার করতে। পল্লবীকে আরও লজ্জায় ফেলবে না বলে অভিষেক ঘুরে দাঁড়ালো। বাড়ির দিকে যেতে যেতে বলল, দিদিকে নিয়ে ভিতরে আসো, আমার দিদিভাই ওয়েট করছে। অভিষেক বাড়ির ভিতর ঢুকে গেল। অভিষেক যেতে পল্লবী সিমটি কাটলো পিয়ালিকে। তোকে কে বলেছিল শাড়ির কুচির কথাটা? এমা, তোর অসুবিধার কথা জিজুকে বলবো না তো কাকে বলবো? এখনো বিয়েটা হয়নি পিয়া। পিয়ালি দেখল সদর দরজার বাইরে গিয়ে অমিতেশবাবু হেঁটে আসছেন একজন মধ্যবয়স্ক লোকের সাথে। কথা বলতে বলতে, এই দিদি, তোর শ্বশুরমশাই আসছেন, এখনই ভিতরে চল। পল্লবীর শাড়ির কুচিটা কোনো রকমে হাত দিয়ে সামলে পিয়ালির সঙ্গে বাড়ির দরজার দিকে এগিয়ে গেল। অভিষেককে একা আসতে দেখে অনুরুমে গিয়ে দাঁড়ালো ওর পাশে। কিরে, পল্লবীরা কই? অভিষেক একটু ঝুঁকলো অনুরুমের কান বরাবর। পল্লবীর শাড়ি সামলাতে প্রবলেম হচ্ছে, ওরা আসছে, ওকে আমার রুমে নিয়ে গিয়ে শাড়িটা একটু ভালোভাবে পরিয়ে দাও। অনুরিমা দরজার দিকে তাকালো। পল্লবীর শাড়ি ধরে ধরে আস্তে আস্তে হাঁটছে। তুই এক কাজ কর, ওদেরকে তোর রুমে নিয়ে যা, বাবা আর তোর জামাইবাবু এলে আমি আসছি তোর রুমে। এখন এখান থেকে চলে গেলে খারাপ দেখায়। অভিষেক অমত পোষণ করতে পারল না, কারণ ওর দিদিভাই যেটা বলেছে ঠিকই বলেছে। তাই অভিষেক পল্লবী আর পিয়ালিকে নিজের রুমে নিয়ে গেল। পল্লবী দেখলো রুমটা বেশ বড়, প্রয়োজনীয় সব আসবাবপত্র আছে। একটা কাঁচের আলমারির প্রত্যেকটা র্যাকে বই সাজানো। বাইরে থেকে দেখে যা বুঝলো উপন্যাসের বই বেশিরভাগই। এদিকে ওদিক চোখ বুলালো পল্লবী। পিয়ালি, তোমরা এখানে একটু ওয়েট করো, দিদিভাই এক্ষুনি আসছেন। তোমার মাথা মোটা দিদিকে শাড়ি পরিয়ে দেবে। পল্লবী চটজলদি ঘুরে তাকালো অভিষেকের দিকে। আমি মাথা মোটা? তা নয় তো কি, যে জিনিস সামলাতে পারবি না সে জিনিস পড়বি কেন? যেমন মোটা মাথা নিয়ে বাংলা অনার্স করছিস, ঠিক তেমনি মোটা মাথায় শাড়ি পরেছিস। পল্লবী নাক কুচকালো, একবার চোখ উঁচু করে মাথার দিকে তাকালো, আর একবার কোমরের দিকে। আমি তো শাড়ি মাথায় পরিনি। বাই দ্য ওয়ে, তার মানে কি আপনি বলতে চাইছেন আমার পেট
কথাটা বলেই জিভ কামড়ায় পল্লবীর। লজ্জা অন্যদিকে ঘুরে দাঁড়ায়। অভিষেকের হিঁচকি উঠে গেল পল্লবীর কথা শুনে। তড়িঘড়ি করে টেবিলে রাখা জলের গ্লাসটা নিয়ে রুম থেকে পালিয়ে গেল। পিয়েলি খুব হাসছে পল্লবীর কান্না দেখে। এখনো তোদের বিয়ে হয়নি দিদি? বিয়ের পর বন্ধ রুমে না হয় জিজুর সাথে এমন দ্বারা কথা বলিস? একটু তো খেয়াল করবি যে আমি আছি। পল্লবী মুহূর্তে রেগে গেল পিয়ালির কথা শুনে। পিয়ালিকে মারতে যাবে এমন সময় ঘরে ঢোকে অনুরিমা। সোজা সে এসে পল্লবীর সামনে দাঁড়ায়। কদিন পর এটা তোমার নিজের বাড়ি হবে। এখানে ফর্মালিটি মেনটেন করে শাড়ি পরার দরকার নেই। তুমি যেটা পরে কমফোর্টেবল সেটাই পরবে। পল্লবী মুগ্ধ হলো অনুরিমার কথা শুনে। দুদিকে মাথা নেড়ে সম্মতি জানালো অনুরিমাকে। অনুরিমা সযত্নে শাড়ি ঠিক করে দিল। শীত পেরিয়ে বসন্ত এসেছে দূরের বনে। ফাল্গুন মাসের মনোরম আবহাওয়ার বিয়ের তারিখ ধার্য করা হয়েছে দুই পরিবারের উপস্থিতিতে। এটা মাঘ মাস। ফাল্গুনের পর চৈত্র মাসে বিয়ে হয় না। তাহলে সেই একেবারে বৈশাখ মাসে তাপের ধাপধাপতে বিয়েটা সুস্থভাবে হবে না। আর দুই পরিবারের কেউই দেরি করতে চাইছে না বিয়েটা দিতে। তাই মাত্র 25 দিন পর ফাল্গুনের 18 তারিখে বিয়ের তারিখ ফাইনাল করা হয়েছে। আর কিছু করার নেই। তাই পল্লবী হাল ছেড়ে দিয়েছে। বিয়েটা যখন করতেই হবে তখন অভিষেকের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে সে। মনে মনে অভিষেককে স্বামী হিসেবে মেনে নেওয়ার যুদ্ধে নেমেছে সে। কলেজে এসে চুপচাপ ক্লাসরুমে বসে আছে। অনেকটা শান্ত হয়ে গেছে অভিষেকের ক্লাস। অভিষেক ক্লাসে ঢুকলে সবার মতো পল্লবীও উঠে দাঁড়ায়। অভিষেকের হাতে পরীক্ষার খাতা দেখে আঁতকে ওঠেও। সিট ডাউন। সেদিন ক্লাস টেস্টের খাতাগুলো আজ দেব তোদের। তবে যারা যারা 20-র নিচে পেয়েছিস তাদের জন্য শাস্তি আমার ভাবাই আছে। অভিষেক রুল অনুযায়ী খাতা ডিস্ট্রিবিউট করতে থাকে। এখনও পর্যন্ত 19 জন 20-র ওপরে পেয়েছে, আর 7 জন 20-র নিচে। পল্লবীর খাতাটা ভালো করে দেখলো অভিষেক। পল্লবী দত্ত, এদিকে আয়। পল্লবী নিজের জায়গা ছেড়ে ধীরে ধীরে এসে অভিষেকের টেবিলের সামনে দাঁড়ালো। অভিষেক খাতাটা সোজা করে দেখালো পল্লবীকে। কত পেয়েছিস? পল্লবী আমতা আমতা করে বলল, 14। কতর মধ্যে পরীক্ষা দিয়েছিল? পল্লবী মাথা নিচু করে বলল, 25। কত কম? 11। কি শাস্তি নিবি? পল্লবী মাথা তুলে তাকালো অভিষেকের দিকে। যে শাস্তি পাবে তাকে যে কেউ কি শাস্তি নেবে সেটা জিজ্ঞাসা করতে পারে? এই ধারণা ছিল না পল্লবীর। বলছি কি শাস্তি নেবে? আপনি যা দেবেন। ঠিক বলছিস? ডিপার্টমেন্টের বাইরে কান ধরে দাঁড়া। অভিষেক খাতাটা পল্লবীর হাতে দিয়ে পরের খাতাটা চেক করতে থাকে। পল্লবী অবাক হয়ে দাঁড়িয়ে আছে অভিষেকের দিকে তাকিয়ে। মাঘ মাসের শেষ রোদটা সহ্য করা যায় না। অভিষেকের ক্লাস শেষ হতে এখনও প্রায় 45 মিনিট। এতক্ষণ সে রোদে কীভাবে দাঁড়িয়ে থাকবে? এদিকে অভিষেকেরও কোনো ভ্রুক্ষেপ নেই। স্যার? অভিষেক তাকালো পল্লবীর দিকে। এখনও কেন দাঁড়িয়ে আছিস? 5 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে তুই চলে যা। সারাদিন বন্ধুবান্ধব হই হুল্লোড় করেই জীবন কেটে যাবে। তোর পড়াশোনা করার দরকার নেই। কান ধরে দাঁড়াতে হবে না। আজকের পর থেকে যতদিন না পড়াশোনায় মন দিচ্ছিস ততদিন আমার ক্লাসে থাকবি না তুই। আমার চোখের সামনে থেকে সরে যা। তোর মুখ দেখতে চাই না আমি। কথাটায় অপমানিত বোধ করলো পল্লবী। চোখের কোণে জল টইটুম্বুর। এক্ষুনি হয়তো টপ করে গাল বেয়ে ঝরে পড়বে, কিন্তু নিজেকে সামনে নিল। ক্লাস থেকে বেরিয়ে ডিপার্টমেন্টের বাইরে সত্যি সত্যি কান ধরে দাঁড়ালো। চোখ থেকে গড়িয়ে পড়লো সে অবাধ্য জল কণাটা। 30 মিনিট পর অফিস রুমে গোলযোগ শুনে ক্লাস নেওয়া থামালো অভিষেক। তাড়াহুড়ো করে অফিস রুমে গিয়ে দেখলো চেয়ারের উপর বসে আছে পল্লবী। ওকে ঘিরে রয়েছে কয়েকটা ডিপার্টমেন্টের স্যার ম্যাডাম। কি হয়েছে? পল্লবী তাকালো অভিষেকের দিকে। শরীরে কোনো সার নেই ওর। ডিপার্টমেন্টের হেড অভিষেকের সামনে এসে দাঁড়ালো। এটা স্কুল নয়, আর ওরা বাচ্চা নয় যে তুমি ওদের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। আর যাকে রোদের মধ্যে পাঠিয়েছ আগে জেনে নেওয়া উচিত ছিল ধুলোয় ওর অ্যালার্জি। এতটা বিবেকহীন হলে হবে তুমি অভিষেক? অভিষেক মাথা কিছু করে তাকালো পল্লবীর দিকে। পল্লবীর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। অভিষেক স্যার,
আমাকে বাইরে যেতে বলেননি স্যার। উনি তো রাগের মাথায় বলেছিলেন উনি টিচার, আমাকে শাসন করতেই পারেন। আমি যদি সেই শাসনটাকে না বুঝে জেদ করে রোদে গিয়ে দাঁড়াই সেটা তো আমারই দোষ। ওনাকে কিছু বলবেন না স্যার। তুই ওকে ডিফেন্ড করার চেষ্টা করছিস পল্লবী। এটা ওকে বুঝতে হবে যে এটা কলেজ, স্কুলের মতো মেরে ধরে শাসন করার জায়গা নয়। না স্যার, আগে তো আমি আপনার কাছে ওনাকে নিয়ে কমপ্লেন করতাম, আজ করছি না। মানে উনি সত্যিই এটা ইচ্ছে করে করেননি। দোষটা আমার দোষের ভাগীদার ওনাকে করবেন না। অভিষেক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পল্লবীর দিকে। যে মেয়ে আগে সবসময় অভিষেকের দোষ ধরে ডিপার্টমেন্টের হেডের কাছে কমপ্লেন করত, যাকে সহ্য করতে পারত না, আজ তাকেই নাকি পল্লবীর বাঁচাচ্ছে। অদ্ভুত লাগলো বিষয়টা অভিষেকের কাছে। ওর দিকে কি দেখছো? এবারের মতো কিছু বললাম না, পরের বার এরকম করার আগে ভেবে করবে। মনে থাকবে স্যার। পল্লবী, তোকে আজ আর ক্লাস করতে হবে না, আমার ড্রাইভার তোকে বাড়ি ছেড়ে আসবে। পল্লবী ছেড়ে উঠে দাঁড়ালো। স্যার, আমি যেতে পারবো। অভিষেক হঠাৎ বলে উঠল, দোষ যখন আমি করেছি আমি তোকে বাড়ি পৌঁছাতে যাব। তার কোনো দরকার নেই স্যার। গাড়িতে গিয়ে বসো, আমি আসছি 5 মিনিটে। অভিষেকের গম্ভীর গলার কাছে আর কিছু বলার থাকে না পল্লবীর। ক্লাস থেকে ব্যাগটা নিয়ে ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। অভিষেকের গাড়ির কাছে দাঁড়ায় গিয়ে কিছুক্ষণের মধ্যে অভিষেক এসে গাড়ির দরজা খুলে দেয়। তারপর নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে। আমি সামনে বসবো স্যার? আমি তো ড্রাইভার নই, সামনে বস, আর এখন থেকে এটা প্র্যাকটিস কর। পল্লবী অভিষেকের পাশে বসে, দরজা আটকে সিট বেল্ট পরে নিল। তারপর অভিষেক গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলেছে কলকাতার ব্যস্ত পথ দিয়ে। পল্লবী সিটে মাথা এলিয়ে দিয়ে বসে আছে। সরি। চমকে পল্লবী অভিষেকের দিকে তাকালো। যে মানুষ কোনোদিন নিজেকে ভুল প্রমাণ করতে চায় না, তার মুখ থেকে সরি শোনার অভ্যাস নেই। 2 দিন পর যে আমার বউ হবে, সে কিনা আমার সাবজেক্টে মাত্র 50% নম্বর পাচ্ছে, এটা মানতে পারিনি আমি। তাই ওরকম একটা ব্যবহার করেছি, কিন্তু সত্যি সত্যিই তোকে বাইরে গিয়ে দাঁড়াতে বলিনি আমি। পল্লবী মাথা নত করলো। ওটা আমার ভুল। আপনি আমাকে আপনার চোখের সামনে থেকে সরে যেতে বলেছিলেন, তাই আমি চলে গিয়েছিলাম। কবে থেকে আমার কথা মানতে শুরু করেছিস তুই? কাল থেকে। পল্লবীর সোজাসাপটা উত্তর শুনে অভিষেক পল্লবীর দিকে তাকালো। পল্লবীর আচরণ আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। একটা কথা বলি তোকে, এখন থেকে আমার মানসম্মানের কিছুটা অংশ তোর উপরে নির্ভর করছে। যদি তুই সত্যিই এই বিয়েটা মেনে নিস, তাহলে পরের বার থেকে এটা একটু খেয়াল রাখিস। এমন কিছু কাজ করিস না যাতে সবাই আমার দিকে আঙ্গুল তোলে। পল্লবী সম্মতি জানালো অভিষেকের কথায়। অভিষেক ড্রাইভিংয়ে মনোযোগ দিল, কিন্তু পল্লবীর মাথায় একটা কথা কাল থেকেই ঘুরপাক খাচ্ছে। অভিষেককে বলবে ভেবেও কোথাও যেন একটা আটকে যাচ্ছে। তবে এবার সাহস করে বলেই ফেলল, আপনি আমাকে আপনার পাশে মানতে পারবেন স্যার? অভিষেক একবার সরু চোখে তাকালো পল্লবীর দিকে। পল্লবীর মুখে এক অন্যরকম চাপ। মেয়েটা যেন ধীরে ধীরে অনেকটা শান্ত হয়ে যাচ্ছে। না। অভিষেকের উত্তর শুনে পল্লবী একটা দীর্ঘশ্বাস ফেলল, আর তাকানোর সাহস পেল না ওর দিকে। জানালার দিকে মুখ ফিরিয়ে তার ছেলের হাসি হাসলো পল্লবী। অভিষেক একটা দীর্ঘশ্বাস ফেলল। বাবা আর দিদিভাই তোকে খুব পছন্দ করেছে। ওদের মুখের দিকে তাকিয়ে আমি বিয়েতে না করতে পারিনি। বরাবরই আমি শিক্ষক ছাত্রীর সম্পর্কটাকে শ্রদ্ধার চোখে দেখি। সেখানে আমি নিজে শিক্ষক হয়ে ছাত্রীকে বিয়ে করছি। এটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। আমি যদি আপনার স্টুডেন্ট না হতাম, সেক্ষেত্রে আমি আপত্তি করতাম না। পল্লবীর মন আনন্দে নেচে উঠল। তার মানে এই রিজনটা বাদ দিলে আর কোনো কারণ নেই বিয়েটা না করার। অভিষেক একটা শুকনো ঢোক গিলল। ও পল্লবীকে কীভাবে বোঝাবে যে ওর বিয়েটা না করার আরও একটা কারণ আছে। অভিষেক নিশ্চুপভাবে গাড়ি চালানোয় মন দিল। পল্লবী কোনো প্রত্যুত্তর না পেয়ে বিরক্ত হলো। আমার প্রশ্ন উত্তর দিন না। অভিষেক খুব জোরে ব্রেক চাপল। পল্লবীর সামনের দিকে ঝুঁকে গিয়েও পিছিয়ে এলো। কি হলো? তোর বাড়ি চলে এসেছি। পল্লবী জানালা দিয়ে চারপাশটা দেখল। সত্যি ওর বাড়ির গলিতে দাঁড়িয়ে আছে গাড়িটা।
অভিষেক গাড়ি থেকে নেমে পল্লবীর দিকে গেটটা খুলে দিল। পল্লবী নেমে পড়ল। বাড়ির দিকে যেতে গিয়েও ফিরে এলো সে। আমার প্রশ্নের উত্তর? অভিষেক নিজের দৃষ্টি স্থির রেখে গম্ভীরভাবে বলল, আমাকে স্বামী হিসেবে পেলে তুই ঠকে যাবি পল্লবী। আমাকে স্বামী হিসেবে পেলে তুই ঠকে যাবে পল্লবী। কিছুক্ষণ নীরবতায় ছেয়ে গেল চারপাশটা। বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও কোনো উত্তর না পেয়ে অবাক হলো অভিষেক। ঘুরে তাকাতেই চমকে উঠল। গাড়ির চাকায় ঠেল দিতে পড়ে রয়েছে পল্লবী। মাটিতে বসে পড়ল অভিষেক। পল্লবীর মাথাটা নিজের কোলে তুলে নিয়ে গাল চাপড়াতে থাকে। পল্লবী, এই পল্লবী, চোখ খুল। পল্লবী অনেকবার ডাকার পর চোখ খুলল পল্লবী। অভিষেক ধরে ধরে ওকে দাঁড় করালো। চল, তোকে সামনের ক্লিনিকে নিয়ে যাই একবার। আমি ঠিক আছি স্যার, এটা আমার প্রায় হয়। বাড়িতে ওষুধ আছে, খেলেই ঠিক হয়ে যাবে। আর ইউ শিওর? কিন্তু স্যার, আপনি কি যেন একটা বলেছিলেন। পল্লবী কিছুই শোনেনি। অভিষেক একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছু না, চল তোকে ভিতরে দিয়ে আসি। পল্লবীর বাড়ির সামনের গলিটা খুব ছোট, বড় গাড়ি ঢুকতে পারবে না। তাই অভিষেক নিজের গাড়ি লক করে পল্লবীর হাত ধরল। পল্লবী চমকে হাতের দিকে তাকালো। অভিষেক একটু অপ্রস্তুতে পড়ল। তুই উইক আছিস, যদি হাঁটতে না পারিস তাই হাতটা ধরলাম, এর থেকে বেশি কিছু নয়। লজ্জিত হলো পল্লবী, অন্যদিকে মুখ ফেরল। তবে লজ্জাভাবটা যেন ওর চরিত্রের সাথে যায় না। তাই আবার অভিষেকের দিকে তাকালো। তাহলে হাতটা এখনই ছেড়ে দিন, এখনও সময় আছে। বিয়ের পর যদি হাত ছাড়তে চান তখন কিন্তু আমি ছাড়তে দেব না। পল্লবীর কথার মানেটা ভালোই বুঝতে পারল অভিষেক। পল্লবীর অলক্ষী মুচকি হাসল সে। ছাড়ব না। পল্লবী অবাক হয়ে তাকালো অভিষেকের দিকে। অভিষেক পল্লবীর দিকে না তাকিয়ে হাঁটতে শুরু করলো ওর হাত ধরে। কিছুদূর যেতেই পল্লবী দেখলো পাড়া প্রতিবেশী ওদের দিকে তাকিয়ে একে অপরের মধ্যে কানাকানি করছে। পল্লবী হাত ছাড়িয়ে নিতে চাইলেও অভিষেক ওর হাতটা ছাড়ে না। হাতটা ছাড়ুন স্যার। অভিষেক থমকে দাঁড়ালো, তাকালো পল্লবীর দিকে। কেউ একজন একটু আগে বলল আমি তার হাত ছাড়তে চাইলেও সে নাকি ছাড়তে দেবে না। তাহলে এখন সে নিজেই কেন হাত ছাড়তে চাইছে? সবাই দেখছে স্যার, প্লিজ ছাড়ুন। অভিষেক হঠাৎ হাতটা ছেড়ে দিল। এরকম আচমকা হাত ছেড়ে দেবে অভিষেক, সেটা পল্লবী ভাবেনি। তাই ও ভ্রু কুঁচকে তাকায় অভিষেকের দিকে। তুই কি ভাবলি তোকে আমি এত তাড়াতাড়ি মেনে নিয়েছি? না পল্লবী, তুই যতদিন না আমার মনের মতো হতে পারবি, যতদিন না নিজেকে আমার সমকক্ষ করতে পারবি, ততদিন তোকে আমি মানব না। অভিষেকের এই একটা বাক্য পল্লবীর বুকের ভিতর ঝড় তুলে দিতেই যথেষ্ট ছিল। ছলছল চোখে তাকালো অভিষেকের দিকে। ও একটু হলেও অভিষেককে নিজের স্বামী হিসেবে মানতে শুরু করেছিল। কিন্তু অভিষেকের কথাটা আত্মসম্মানে এসে লাগলো। তার মানে আপনার স্ত্রী হওয়ার জন্য আমাকে আমার নিজের সত্তাকে পরিবর্তন করতে হবে? মানে না বুঝতে পারার মতো কোনো কথা বলিনি আমি। পল্লবী কোনো কথা বলল না আর। সামনের দিকে খানিকটা এগিয়ে গেল অভিষেককে পিছনে ফেলে। তারপর ঘুরে তাকালো আবার অভিষেকের দিকে। কারোর জন্য আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। চিন্তা করবেন না, আমার তরফ থেকেই বিয়েটা ভাঙা হবে। কথাটা বলেই অভিষেককে পরোয়া না করে নিজের বাড়ির দিকে চলে গেল পল্লবী। অভিষেকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পিছনে ঘুরে নিজের গাড়ির কাছে ফিরে এলো। তারপর বাড়িতে এসে এগিয়ে চলল নিজের গন্তব্যের দিকে। পল্লবীর মামা তন্ময়বাবু নিজের ঘরে বসে খাতা পেন নিয়ে কিছু একটা হিসেব করতে ব্যস্ত। এমন সময় পল্লবী এলো। মামা, আসবো? তন্ময়বাবু খাতা থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন। পল্লবীকে দেখে তার মুখে হাসি ফুটল। আয়। পল্লবী গুটি গুটি পায়ে রুমের ভেতরে ঢুকে বিছানায় এক কোণে বসলো। তন্ময়বাবু খাতা বন্ধ করে পল্লবীর দিকে তাকালেন। কিছু বলবি? পল্লবী আমতা আমতা করতে থাকে। সেটা দেখে তন্ময়বাবু হাসেন। এত ইতস্তবোধ করছিস কেন? যা বলবি নিশ্চিন্তে বল। আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত নই মামা, আমার কয়েকটা মাস সময় লাগবে। তন্ময়বাবু অবাক হয়ে তাকালেন। তোর কি অভিষেককে পছন্দ হয়নি? তা নয় মামা, আমি ওনাকেই বিয়ে করব, তবে এত তাড়াতাড়ি না। তুমি তো জানো উনি আমার স্যার হন। এই সম্পর্কটা থেকে বেরিয়ে নতুন একটা সম্পর্ক যেতে আমার কিছুটা সময় লাগবে। কয়েকটা মাস কি বিয়েটা পিছানো যাবে? তন্ময়বাবু পল্লবীর কাছে এসে পল্লবীর মাথায় হাত বুলালেন। মুচকি হেসে পল্লবীকে বললেন, আমি অমিতেশবাবুর সাথে কথা বলছি। বিকেল 4:50
9 মিনিট। পল্লবী 3টের সময় একটু ঘুমিয়েছে। হঠাৎই ফোনের আওয়াজে ঘুম ভাঙে। ফোনটা হাতে নিতেই দেখে সেদিনই সেই নম্বরটা থেকে ফোন এসেছে। অর্থাৎ অভিষেকের বাবা ফোন করেছেন। শোয়া থেকে উঠে বসে ফোনটা রিসিভ করে, ও হ্যালো, তোমার কি এই বিয়েটা করতে কোনো আপত্তি আছে মা? আমার ছেলে কি তোমাকে কিছু বলেছে? ফোন ধরতে সরাসরি এমন একটা প্রশ্নে ঘাবড়ে যায় পল্লবী। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আসলে আঙ্কেল তেমন কিছু না, আপনার ছেলে আমাকে কিছু বলেনি। তাহলে তুমি বিয়েটা পেছাতে চাইছো কেন মা? মামা আপনাকে বলেননি আঙ্কেল? হ্যাঁ বলেছে, কিন্তু আমার ঠিক যুক্তিযুক্ত লাগলো না বিষয়টা। নিশ্চয় আমার ছেলে কিছু বলেছে তোকে। আমি তো তোর বাবার মতো বলছি কেন, আমি তো তোর বাবাই। আমার ছেলে যদি কিছু বলে থাকে আমাকে বল মা, আমি ওকে উচিত শিক্ষা দেব। বাবা ডাকটা শুনে পল্লবীর নিজের বাবার কথা মনে পড়ে গেল। মাত্র 11 বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছে। তারপর আর কাউকে বাবা বলে ডাকা হয়নি। ফুপিয়ে কেঁদে উঠল পল্লবী। অমিতেশবাবু ঘাবড়ে গেলেন। কাঁদছিস কেন মা? আমি কি তোকে দুঃখ দিলাম? এবার না না আঙ্কেল, আসলে বাবার কথা মনে পড়ে গেল। বহু বছর কাউকে বাবা বলে ডাকতে পারিনি। আপনাকে বাবা বলে ডাকি? অমিতেশবাবু হাসলেন। অবশ্যই ডাকবি, এটা আবার জিজ্ঞাসা করতে হয়? তবে তুই এই বুড়ো বাবার বাড়িতে কেন আসতে চাইছিস না মা? আমি যে অপেক্ষা করছি। আসবো বাবা, কয়েকটা মাস অপেক্ষা করুন, তারপর অবশ্যই আসবো। কথা দিচ্ছিস তো আমাকে? দিচ্ছি, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে বাবা। বল কি করতে হবে? অভিষেক স্যারকে বলবেন আমি বিয়েটা ভেঙে দিয়েছি। উনি যেন জানতে না পারেন আমি কয়েকটা মাস শুধু সময় চেয়েছি। তোর মাথায় কি চলছে বলতো? অনেক কিছু চলছে বাবা, আপনাকে পরে একদিন সব বলবো। এই মেয়ের কথা রাখবেন তো আপনি? অমিতেশবাবু হাসলেন। পল্লবী বুঝে গেল ওনার মনের কথা। তোকে আমি কেন আমার ছেলের জন্য পছন্দ করেছি জানিস? কেন? আমার ছেলেটা ছোট থেকে একটু বদমেজাজে। আসলে ছোটবেলা থেকে মায়ের শাসন পায়নি তো, বরাবরই দাদা দিদির আদরে মানুষ হয়েছে। আমরা 30 বছরেও পারিনি ওর এই বদমেজাজির স্বভাবটা পাল্টাতে। একদিন অবির কলেজে গিয়েছিলাম, সেখানে হঠাৎই দেখলাম একটা মেয়ে আমার অবির সাথে কিছু একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। যেখানে আমরা কেউ ওর সাথে কথাই পারি না, সেখানে সেই মেয়েটা এক নাগাড়ে তার সাথে ঝগড়া করছে। সেদিনই বুঝেছিলাম কেউ যদি আমার ছেলেকে ভাগে আনতে পারে একমাত্র সেই মেয়েটাই পারবে। আর সেই মেয়েটা কে জানিস? পল্লবী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কে? পল্লবী দত্ত। পল্লবী আরও বিস্মিত হলো। পল্লবী মানে আমি? হ্যাঁ তুই। সেদিন থেকেই তোকে নজরে রেখেছিলাম। একদিন জানতে পারলাম তোর মামা তোর জন্য বিয়ের সম্বন্ধ দেখছেন। আমিও সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। পল্লবী অবাক হলেও হেসে ফেলল। আপনি এত কিছু? আমি তোকে সময় দিলাম পল্লবী। যেদিন মনে হবে বিয়ের সঠিক সময় এসেছে সেদিনে আমাকে বলবি তুই। আমি অপেক্ষা করব। আপনাকে বেশি অপেক্ষা করাবো না আমি বাবা, নিশ্চিন্তে থাকুন। অমিতেশবাবুর বাড়ির কলিং বেল বেজে উঠল। বাড়িতে এখন কেউ নেই। অনুরিমা শ্বশুরবাড়ি গেছে কদিনের, আবার বিয়ের সময় আসবে, তাই উনি একাই আছেন। মনে হয় অভি এলো। এখন রাখছি, বেস্ট অফ লাক। পল্লবী হাসলো, তারপর ফোনটা কাটলো। অমিতেশবাবু গিয়ে দরজা খুলে দিলেন অভিষেককে। অভিষেক বাড়িতে ঢুকে নিজের ব্যাগটা সোফায় রেখে সোফায় ঠেল দিয়ে বসলো। তুমি দরজা খুললে? দিদিভাই কোথায়? অমিত কোথায়? তো দিদিভাই বাড়ি চলে গেছে, 5 দিন পর ও ব্যাঙ্গালোরে ফিরে যাবে। অভিষেক মাথা তুলে অবাক হয়ে তাকালো অমিতেশবাবুর দিকে। ফিরে যাবে মানে? দিদিভাইয়ের তো আরও 1 মাস থাকার কথা এখানে। অমিতেশবাবু হতাশ হওয়ার অভিনয় করে অভিষেকের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়লেন। যে জন্য ওরা ছুটি নিয়ে এসেছিল সেটাই যখন হচ্ছে না, তাহলে বেকার এখানে পড়ে থাকবে কেন? মানে? তন্ময়বাবু তোর আর পল্লবীর বিয়েটা ভেঙে দিয়েছেন। পল্লবী তোকে বিয়ে করতে চায় না, এমনটাই জানিয়েছেন উনি। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট সামনেই আসছে। গল্পটার পরবর্তী পার্ট খুবই ইন্টারেস্টিং হবে। তো পরবর্তী পার্ট চান কিনা একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ।